আচ্ছা, তার আগে একটু বলে নেই, তোমরা তো মিড টার্মের ফরম্যাটটা সম্পর্কে আমি তোমাদেরকে ইনফর্ম করছিলাম গ্রুপে, নিশ্চয়ই জানছো। 21 মার্কসের মিড টার্ম এক্সাম হচ্ছে, আর 9 মার্কস হচ্ছে, যেটা আমি যে অ্যাসাইনমেন্ট গুলো নিয়েছিলাম প্লাস আমি একটা কুইজ নিব, এগুলো কম্বিনেশন থাকবে। অথবা আমি কুইজের মার্কসটা কাউন্ট করতে পারি, অথবা সবগুলো অ্যাসাইনমেন্ট সবগুলোই অ্যাভারেজ করতে পারি। এটা আমি এখন ডিসাইড করিনি, তবে একটা কুইজ আমি নিচ্ছি, সেটা হচ্ছে সবাই একটু নোট ডাউন করে রাখো। হচ্ছে আগামী কি করা ঠিক করলাম, আগামী সোমবার লিখো 24 তারিখ, 24 তারিখ রাত 7:30 থেকে। আমি 7:30টায় জুম লিঙ্ক ওপেন করবো। প্রথম 10 মিনিট অথবা 15 মিনিট যদি কারো কোনো প্রবলেম থাকে, ছোটখাটো কোয়ারি থাকে, আমি এগুলো নিয়ে আলোচনা করে আমি জাস্ট 7:45 সেই কুইজ শুরু করবো। 9 মার্কসের কুইজ 10 মিনিট সময় থাকবে, 10 মিনিটস ক্লোজ হয়ে যাবে। এবং এই কুইজটা ওই 10 মিনিটসের বাইরে আর কখনো কোনো অবস্থাতে আমি নেব না। স্যার কুইজটা কি এমসিকিউ টাইপ হবে? হ্যাঁ, এমসিকিউ টাইপ হবে, এমসিকিউ টাইপ অথবা ওয়ান লাইন কোশ্চেন আনসার থাকবে। তো কুইজটা হবে তোমার ফার্স্ট সেগমেন্ট, যেটা আমাদের থিওরি ছিল ওইটা, আর ফার্স্ট চ্যাপ্টার, বইয়ের ফার্স্ট চ্যাপ্টার, যেটা আমাদের ফার্স্ট সেকেন্ড সেগমেন্টের ম্যাথগুলোর। আবার বলছি, ফার্স্ট সেগমেন্ট বইয়ের, ফার্স্ট সেগমেন্ট আমি যেটা শিট দিছি থিওরি শিট ওইটা, প্লাস সেগমেন্ট 2 যেটা আমাদের যে ট্রানজাকশন অ্যানালাইসিস ফাইন্যান্স সিস্টেম ম্যাথ করছিলাম না, ওই চ্যাপ্টারটার উপর। এই দুই চ্যাপ্টারের উপর থেকে হবে। তুমি প্রিপারেশন ছাড়া কুইজে অ্যাটেন্ড করলে আসলে খুব বেশি লাভ হবে না, করে আসতে হবে। তো আমি সোমবারে সকালে ক্লাস, আমি তো আজকে পড়া ক্লাস নিচ্ছি না, ওই জন্য জাস্ট কুইজটা নেবো। সুতরাং আমার ক্লাস টাইমগুলোতে তুমি ভালো করে প্র্যাকটিস করবা, যাতে তুমি কুইজে ভালো আনসার করতে পারো, ঠিক আছে? আর কুইজ যেহেতু এখানে সাথে সাথে তুমি এখানে মার্কিংটা পেয়ে যাবা, সুতরাং এবং এই মার্কিংটার সাথে তোমার মিড টার্মের মার্কস অ্যাড হবে। আচ্ছা, একটা বিষয় গেল। একটু কথা বলবো? হ্যাঁ বলো। তো ফার্স্ট সেগমেন্টটা কি ওই যে থিওরির উপর? হ্যাঁ, থিওরির উপর শিট দিয়েছিলাম আমি প্রথমে, যেটা ফার্স্ট চ্যাপ্টার গুগল ক্লাসরুমে তো আমি সেগমেন্ট ওয়াইজ ভাগ করে দিয়েছি, আচ্ছা স্যার, ওখান থেকে পাবা। আচ্ছা, হচ্ছে তোমার এটা হচ্ছে গেল। তাহলে সোমবার, আগামী সোমবার 24 তারিখ রাত 7:30টায়, এবং সোমবারের সময় ক্লাসটা আমি আর নেব না। স্যার মিডের ফরম্যাট সম্পর্কে একটু যদি হ্যাঁ বলছি, ফরম্যাটে কোশ্চেন ফরম্যাট তো আমি প্রথমে একটু বললাম যে 21 নম্বরের কোশ্চেন হচ্ছে 3টা কোশ্চেন থাকবে, আর 3 সেট কোশ্চেন থাকবে, কোনো অল্টারনেট থাকবে না। আর আমার সাবজেক্টের ক্ষেত্রে সেক্ষেত্রে তোমার একটা কোশ্চেন থাকবে সেগমেন্ট 2 থেকে পিওর ম্যাথ, ফুললি ম্যাথ থাকবে। আর একটা কোশ্চেন থাকবে সেগমেন্ট 3 থেকে পিওর ম্যাথ। আর একটা কোশ্চেন থাকবে ফার্স্ট সেগমেন্টে যে থিওরি ছিল, থিওরি প্লাস এখান থেকে তোমার হাফ ম্যাথ থাকবে। আমি আবার বলছি, ফার্স্ট সেগমেন্ট থেকে থিওরি প্লাস সেকেন্ড অথবা থার্ড সেগমেন্ট থেকে ছোটখাটো কয়েকটা ম্যাথের টপিক থাকবে, একটা কোশ্চেন 7 নম্বরের। আর একটা কোশ্চেন থাকবে 7 নম্বরের সেকেন্ড সেগমেন্ট থেকে পিওর ম্যাথ। আর একটা কোশ্চেন থাকবে 7 নম্বরের থার্ড সেগমেন্ট থেকে পিওর ম্যাথ,
3টা কোশ্চেন থাকবে, 3টা কোনো অল্টারনেট থাকবে না, সুতরাং তুমি বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আর এটা ফাইনাল এক্সামের মতো হবে না যে তুমি কোশ্চেন পাওয়ার পর তুমি বই খাতা খুলবা, তারপর আস্তে ধীরে লেখা শুরু করবা। এটা টাইম ফিক্সড, 3 আওয়ার ফিক্সড, এবং এটা তোমাকে আগে থেকে অবশ্যই প্রিপারেশন, তুমি মিড টার্ম পরীক্ষার জন্য যেভাবে প্রিপারেশন নাও সেভাবে তোমাকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। অথবা তুমি মুখস্থ করে আসতে হবে না কোনো কিছু, কিন্তু তুমি সবগুলো টপিক সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে, যাতে তুমি কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে ধরতে পারো যে কোন টপিকটা কি আনসার হবে, কিভাবে লিখতে হবে। ঠিক আছে? কোশ্চেন একদম হুবহু তুমি পড়ে একে ওকে জিজ্ঞেস করে ওইটুক মনে হয় তুমি সময় পাবা না, নিজে থেকে যেটুকু আনসার করতে পারবো ওইটুকু সময় পাবা। কোশ্চেনগুলো এভাবে হবে। ঠিক আছে? আর অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমি যা পড়াইছি, যা হোমওয়ার্ক দিছি, যা অ্যাসাইনমেন্ট দিছি, এগুলো তুমি ভালোভাবে প্র্যাকটিস করলে আশা করা যায় তুমি একটা ভালো মার্কস ক্লিয়ার করতে আর পারবে। স্যার বলেন। আমাদের যা অ্যাসাইনমেন্ট দিয়েছেন, মানে আমরা যে ম্যাথ গুলো করছি ওগুলা মানে একটা আমাদেরকে সলভ বা যাতে কিছু দিলে মানে আমাদের জন্য ভালো হতো, মানে আমরা বুঝতাম যে আমরা অঙ্কগুলো সঠিক করছি নাকি ভুল করছি ওটা। আমি তো মার্কিং করে দিচ্ছি ম্যাক্সিমামে। আমি হচ্ছে যে আমি তো দেখতেছি কপি তো আছেই, আমি এগুলো এবার যেহেতু অনলাইন ক্লাস জন্য আমি এগুলো কনসিডার করতেছি, মার্কিং করে যাচ্ছি। ভুল একজনের যে জায়গায় হয়েছে অন্যদেরও সেম জায়গায় ভুল, তার মানে যেটা কপি বোঝাই যায়। স্যার তারপর এখন আমি হ্যাঁ পুরোটা আর ধরবো কিভাবে, এখন ওটা বুঝতে না। আমি একটা পুরোপুরি সলিউশন দিয়ে দেবো। জি স্যার, ওটা দিলে ভালো হতো স্যার ঠিক আমাদের আছে, জন্য। ওইটা আমি দিয়ে আর দিব। লাস্ট ক্লাসে অ্যাসাইনমেন্ট মানে এই যেটা ট্রাক 2.5 এ আর বি, ওটা কোনো হচ্ছে মিলাইতে পারতেছি না, ওই দুটো দিয়ে যে কোনো একটা যদি সলভ করা যেত। 2.5 এ 2.5 বি না? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে হ্যাঁ 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 আজকে ডিসকাস করবো। তার আগে আমি যেটা প্ল্যানিং করে আসছি আমি ওইটা একটু ডিসকাস করি, কেমন? আহ, এখন হচ্ছে 10টা অ্যাকাউন্ট, আমি জাস্ট 11টা অ্যাটেন্ডেন্স নেবো। এই ম্যাথটা দেখো। Smith opened a law office on September 3 of the current year. During the first month of operation, the business completed the following transaction. September 3, Smith transferred $20,000 cash from his personal bank account to a business bank account entitled Oliver Goldsmith Attorney. That means their company name is Oliver Goldsmith Attorney. And from this name, you can assume that this is the law office. Okay, law firm. So in September 3, $2,000 cash transfer from personal bank account to business bank account. তার মানে সে $20,000 কি করলো, ইনভেস্ট করলো। তাহলে এটা হচ্ছে ট্রানজাকশন অ্যানালাইসিসে এটা কোথায় যাবে? একটা হচ্ছে অ্যাসেট পার্টে যাবে ক্যাশ, একটা হচ্ছে তোমার যেহেতু ওনার দিছে তাহলে হচ্ছে কি ক্যাপিটাল। দুইটাই পজিটিভ, ক্যাশ পজিটিভ এবং ক্যাপিটাল পজিটিভ। Second 4 দেখো, purchase supplies $200 and furniture $1,800 on account. তাহলে পারচেস করছে ফার্নিচার এবং সাপ্লাইস, তাহলে আমার বিজনেসে সাপ্লাই বাড়ছে, ফার্নিচার বাড়ছে। তাহলে অ্যাসেট পার্টে সাপ্লাই পজিটিভ, ফার্নিচারও কি পজিটিভ। কিভাবে কিনছে? অন অ্যাকাউন্ট, বকেয়া। তাহলে এটা অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল কত হবে? 1800 প্লাস 200, দ্যাট মিনস $2,000 অ্যাকাউন্টস পেয়েবল পজিটিভ বাড়ছে। Perform legal service for a client and received cash. লিগ্যাল সার্ভিস দিচ্ছে ক্লায়েন্টকে, ক্যাশ পাইছে, তাহলে ক্যাশ পজিটিভ। আর যে সার্ভিস দিয়ে পাইছে তাহলে কি রেভিনিউ পজিটিভ। ওনার সিকিউরিটি পার্টে পেড $15,000 cash to acquire land for future office site. তাহলে $15,000 দিয়ে ল্যান্ড কিনছে, ল্যান্ড পজিটিভ, ল্যান্ড বাড়ছে,
ক্যাশ টাকা দিয়ে কিনছে, জন্য ক্যাশ নেগেটিভ, ক্যাশ কমছে। ডিফেন্ডেড ক্লায়েন্ট ইন এ কোর্ট, বিল্ড দ্য ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য কোর্টে ডিফেন্ড করছে, আমরা যেটা শুনানি করছে বলছে, বলি আর কি, শুনানি করছে এবং ক্লায়েন্টকে বিল করছে $900, কিন্তু বিল পাইছে বলছে, বলা নাই। তাহলে সে সার্ভিস দিছে, শুনানি করছে, কিন্তু এখনো বিল পায় নাই, তাহলে বিল পাবে, অ্যাকাউন্ট রিসিভেবল পজিটিভ। আর যেহেতু সার্ভিস দিয়ে পাচ্ছে, রেভিনিউ পজিটিভ। September 13, paid for the furniture purchase September 4 on account. এই যে September 4 এ যে পারচেজ করছিল কত, ফার্নিচার পারচেজ করছে কত টাকা দিয়ে, 1800 টাকা দিয়ে, আর বলছে আজকে ওই টাকাটা পে করে দিছে, তাহলে ক্যাশ কমছে কত, 1800, আর অ্যাকাউন্টস পেবল কমছে 1800। দেখো এখানে কিন্তু সেপ্টেম্বর 4 দেখে তুমি 1800 প্লাস 200 যেটা আমরা লিখছিলাম 2000, এটা পুরো লিখে দিলে হবে না। আমি বলছি কি, পেড ফর দ্য ফার্নিচার, শুধুমাত্র ফার্নিচার যে দামে কিনছিল সে টাকাটা আজকে পে করছে, তাহলে 1800 পে করছে, ঠিক আছে। September 15, paid secretary salary. Secretary salary, we know that salary is expense, তাহলে expense negative in owner security part, আর যেহেতু পে করছে তাহলে ক্যাশ নেগেটিভ ইন অ্যাসেট পার্ট। পেড টেলিফোন বিল, সেম এক্সপেন্স, টেলিফোন বিল যেটা আমরা কথা বলে ফেলছি সেটা ব্যাক নেওয়া যাবে না, এক্সপেন্স, তাহলে এক্সপেন্স নেগেটিভ ইন owner security part and cash negative asset part. Receive partial payment from client on account, তার ক্লায়েন্ট থেকে পার্শিয়াল পেমেন্ট পাইছে, মানে বকেয়া পাওনা থেকে কিছু পেমেন্ট পাইছে, পাইছে ক্যাশ বাড়ছে, ক্যাশ পজিটিভ। আর আমার পাওনা হিসাব থেকে পাইছে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল নেগেটিভ। প্রিপেয়ার্ড লিগেল ডকুমেন্টস ফর এ ক্লায়েন্ট, ক্লায়েন্টের জন্য লিগেল ডকুমেন্ট রেডি করছে অন অ্যাকাউন্ট, কিন্তু কোনো পেমেন্ট এখনো পায় নাই, পরে পাবে, তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল পজিটিভ, পাওনা বাড়ছে। আর ওনার সিকিউরিটি পার্টে রেভিনিউ পজিটিভ। পেড দ্য ওয়াটার এন্ড ইলেকট্রিসিটি বিল, পে করে দিচ্ছে, তাহলে ক্যাশ কমে গেছে। আর ওয়াটার এবং ইলেকট্রিসিটি বিল এগুলো হচ্ছে তোমার কি এক্সপেন্স, এগুলো কখনোই ব্যাক পাবো না, তাহলে এক্সপেন্স নেগেটিভ, ক্যাশ নেগেটিভ, এক্সপেন্স নেগেটিভ। রিসিভ $1,500 ক্যাশ ফর হেল্পিং এ ক্লায়েন্ট সেল রিয়েল এস্টেট, এটা ক্লায়েন্টকে সে একটা রিয়েল এস্টেট সেল করার জন্য হেল্প করছে, হেল্প করে সে এত টাকা কমিশন পাইছে, তাহলে সেটা কি হবে, ক্যাশ পাইছে, ক্যাশ পজিটিভ। আর সেকে সার্ভিস দিয়ে পাইছে, তাহলে কি রেভিনিউ পজিটিভ। পেড সেক্রেটারি স্যালারি, সেক্রেটারিকে স্যালারি দিছে, অল স্যালারি আর এক্সপেন্স, কারণ স্যালারি আমি তার একটা শ্রমের বিনিময়ে দিচ্ছি, যেটা আমি আর কখনো শ্রমটা ফেরত দেওয়া সম্ভব না, তাহলে এক্সপেন্স নেগেটিভ এন্ড ক্যাশ নেগেটিভ। পেড র্যাড এক্সপেন্স, র্যাড এক্সপেন্স, এক্সপেন্স নেগেটিভ, আর পে করছে ক্যাশ নেগেটিভ। উইথড্র $2,000 পার্সোনাল ইউজ, মালিক উইথড্র করছে, তাহলে ক্যাশ নেগেটিভ, আর উইথড্রয়াল নেগেটিভ ইন ওনার সিকিউরিটি পার্ট, you know that. ঠিক আছে, এই ছিল এটার অ্যানালাইসিসটা। আমরা এটাকে যদি ডেবিট ক্রেডিট চিন্তা করি, আর এটাকে যদি আমরা ডেবিট ক্রেডিট চিন্তা করি, তুমি দেখো স্মিথ ট্রান্সফার $20,000 ক্যাশ from his personal bank account to a business bank account, তাহলে ক্যাশ বাড়ছে, তাহলে ক্যাশ ডেবিট। তুমি ট্রানজাকশন একটা যে কোনো ম্যাথের ট্রানজাকশন অ্যানালাইসিস যদি তুমি ভালোভাবে বুঝতে পারো, তোমার জন্য ওখান থেকে জার্নাল লেজার করা কোনো ব্যাপার না। ক্যাশ যেহেতু পজিটিভ, তাহলে ক্যাশ কি হবে, ডেবিট। আবার যেহেতু ক্যাপিটাল পজিটিভ, তাহলে ক্যাপিটাল বাড়লে কি, ক্যাপিটাল বাড়লে কি ডেবিট না ক্রেডিট স্যার, ক্রেডিট। ক্রেডিট।
এখানে সেপ্টেম্বর 4 এ পারচেজ করছে সাপ্লাই, সাপ্লাই বাড়ছে, সাপ্লাই ডেবিট, ফার্নিচার বাড়ছে, ফার্নিচার ডেবিট, দুইটাই ডেবিট। ঠিক আছে, আবার দুইটা একসাথে হয়ে কি অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখানে তোমাকে তুমি যদি এখানে দুইটা জিনিস কিনছে তাহলে তোমাকে সাপ্লাই লিখতে হবে, সাপ্লাই ডেবিট লিখতে হবে, সেম রোতে তুমি আবার লিখবা ফার্নিচার ডেবিট, তার নিচে গিয়ে লিখবা অ্যাকাউন্টস পেয়েবল, দুইটা একত্রে করে ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা এরপর পেড ক্যাশ টু অ্যাকোয়ার ল্যান্ড, ল্যান্ড বাড়ছে, ল্যান্ড ডেবিট, যদি ক্যাশ কমে গেছে ক্যাশ ক্রেডিট। আর সেপ্টেম্বর 10 ডিফাইন্ড এ ক্লায়েন্ট অন এ কোড বিল, অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। ঠিক আছে, তো ট্রানজাকশন অ্যানালিসিস বুঝলে তোমার বাকিগুলো ইজিলি চলে আসবে। আচ্ছা এখন আমি তোমাদের যে ছিল পরেরটা স্যার ছিল 10 নাম্বারটা বকেয়াতে থাকবে না? ডিফেন্ডেড এ ক্লায়েন্ট ইন কোর্ট, বিল দ্য ক্লায়েন্ট 900, এটা অ্যাকাউন্ট রিসিভেবল যাবে না? কোন নাম্বারটা বলছো, অ্যামাউন্টটা বলো তো। 900, 10 নাম্বারটা সেপ্টেম্বর 10। আসলে 10 ডিফারেন্ট, এটা অ্যাকাউন্ট রিসিভেবল, সে ক্লায়েন্টের জন্য কোর্টে শুনানি করছে, শুনানি করে ক্লায়েন্টকে বিল দিছে। কোর্টে তোমার যখন অ্যাডভোকেট সাহেব শুনানি করেন, শুনানি করার পর কি যিনি যার শুনানি করছেন আমাকে একটা বিল দেয় যে আপনার শুনানি করছি, এই খরচ হচ্ছে এবং আমার পেমেন্ট ওটা এত টাকা বিল আসছে। ঠিক আছে, বিলটা কাস্টমারকে দিছে, বিল করছে, কিন্তু এখন কি ক্যাশ পাই নাই, ক্যাশ পাইছে আমার কোনো কথা এখানে বলা আছে? বলা নেই, তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল। ঠিক আছে, আচ্ছা যদি তাহলে আমি তোমাদেরটাতে একটু যাই, 2.5 এর যে তোমাদের একটা প্রবলেম আছে বলতেছো, আমি দেখি। আর 2.5 এতে তুমি যখন জার্নাল করবা, low strictly the owner deposited $3,500 cash in a bank account entitled daily delivery service and also invested the business a delivery truck valued $8,000. হ্যাঁ, সে ওনার কি করলো, $3,500 দিল, সাথে সাথে একটা ট্রাক দিল বিজনেসকে, ট্রাকটার ভ্যালু কত? 8,000। তাহলে ক্যাশ বাড়ছে, ক্যাশ ডেবিট, ট্রাক বাড়ছে, ট্রাক ডেবিট, আবার দুইটাই কে দিছে? মালিক দিছে, তাহলে দুইটাই মিলেই কি ক্যাপিটাল ক্রেডিট। ঠিক আছে, তোমাকে ক্যাশ ডেবিট লিখতে হবে, তার নিচে বরাবর লিখে দিবা ট্রাক ডেবিট, সেটা তারপর তার নিচে ডান পাশ করে লিখবা কি ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল কত? 3,500 প্লাস 8,000 কত হয়? 11,500। ঠিক আছে, হ্যাঁ তুমি যদি শুধুমাত্র ক্যাশ 11,500 ডেবিট লিখো তাহলে ম্যাথটা ভুল, তোমাকে ক্যাশ লিখতে হবে 3,500, ট্রাক লিখতে হবে 8,000। পারচেস ফুয়েল ফর দ্য ডেলিভারি ট্রাক ইউজিং বিজনেস ক্রেডিট কার্ড, এখানে কিন্তু কোথাও বলা নেই সে ফুয়েল কিনে ফুয়েলটা ইউজ করছে, তার মানে সে ফুয়েলটা কিনে রাখছে। ঠিক আছে, তার আমার বিজনেসে ফুয়েল বাড়ছে, ফুয়েলটা হচ্ছে কি অ্যাসেটের, তুমি ফুয়েলটাকে সাপ্লাইসে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে ফুয়েল বাড়ছে, ফুয়েল ডেবিট। ঠিক আছে, আর এটা আমি ক্যাশ পে করে নেই, কিভাবে পে করছি? ক্রেডিট কার্ড দিয়ে। ক্রেডিট কার্ডের টাকাটা কি আমার থেকে কোনো টাকা টাকা খরচ হচ্ছে? হয় নাই, এটা ব্যাংকের টাকা খরচ হচ্ছে, এবং ব্যাংকে এটা আমার পরে পে করতে হবে। তাহলে এটা কি অ্যাকাউন্টস পেয়েবল। ক্রেডিট কার্ডের যে কোনো পেমেন্ট আমার জন্য অ্যাকাউন্টস পেয়েবল, কারণ টাকাটা আমার না, এটা ব্যাংক পে করছে, যেটা আমাকে ব্যাংকে পরে কি করতে হবে? পে করতে হবে, এটা মনে রাখবা। তাহলে অনেকে যেটা কনফিউজড, ফুয়েলটা এক্সপেন্স হবে কিনা। স্যার ফুয়েলটা এক্সপেন্স হইতো যদি বলতো পারচেস $40,000 ফুয়েল ফর দ্য ডেলিভারি ট্রাক and this truck will be in the running
দ্য রোড, তখন বুঝা যেত কি ফুয়েল নিয়ে ট্রাকটা রোডে চলছে, তার মানে হচ্ছে কি ফুয়েলটা কি হচ্ছে, ইউজ হচ্ছে। কিন্তু এখন তো আমি ফুয়েলটা নিয়ে রেখে দিলাম, যেহেতু আমি এটা ইউজ করতে যখন বলি নাই, তাহলে আমি রেখে দিলাম, আমি চাইলে এটা আবার কি করতে পারি, রিসেল করতে পারি, সেটা আমাদের অ্যাসেট। তো পেইড $100 ফর সাপ্লাই, এটা তো আমরা জানি, পে করে দিচ্ছে ক্যাশ, ক্যাশ ক্রেডিট, সাপ্লাই ভার্সেস সাপ্লাই ডেবিট। কমপ্লিটেড এ ডেলিভারি জব এন্ড রিসিভ ক্যাশ, ক্যাশ রিসিভ করছে, ক্যাশ ডেবিট। আর ডেলিভারি জব, এটা হচ্ছে সে সার্ভিস সেল করছে, তাহলে রেভিনিউ ক্রেডিট। যে কয়জন বলছো যে আমাকে যে তাদের এটা মিলে নাই, তোমার না মিললে তুমি যেটা করছো ওটা আমাকে স্ন্যাপশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিও, আমি চেক করে দেখবো, সমস্যা নেই। পারফর্ম ডেলিভারি সার্ভিস অন অ্যাকাউন্ট, তাহলে সার্ভিস দিচ্ছে, সার্ভিস ক্রেডিট, রেভিনিউ ক্রেডিট। আর অন অ্যাকাউন্ট বকেয়া, টাকা পায় নাই পাবে, অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট, ডেবিট, অ্যাসেট পার্ট। পারচেস অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং এভরিথিং ইজ এক্সপেন্স, কারণ আমি অ্যাডভার্টাইজমেন্ট যা খরচ করছি আমি কখনো ফেরত পাবো না। তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট, ইউ নো দ্যাট এভরি এক্সপেন্স আর ডেবিট। আর ক্যাশ কমে গেছে, ক্যাশ ক্রেডিট। পেইড দ্য অফিস ম্যানেজারের স্যালারি, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। রিসিভ $1000 ক্যাশ ফর পারফর্মিং, ক্যাশ বাড়ছে, ক্যাশ ডেবিট। আর পারফর্ম করছে, সার্ভিস সেল করছে, তাহলে রেভিনিউ ক্রেডিট। রিসিভ ক্যাশ, ক্যাশ বাড়ছে, ক্যাশ ডেবিট। কাস্টমার অন অ্যাকাউন্ট বকেয়া টাকা পাইছে, তাহলে এটা অ্যাকাউন্ট রিসিভেবল কমে গেছে, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। পারচেস ইউজ অফিস ফার্নিচার অন অ্যাকাউন্ট, পারচেস করছে কিছু পুরাতন অফিস ফার্নিচার, তো অফিস ফার্নিচার বাড়ছে আমার, অফিস ফার্নিচার ডেবিট। অন অ্যাকাউন্ট বকেয়া, যেটা পরে পে করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। পেইড অফিস ইউটিলিটি বিল, পে করে দিচ্ছে, তাহলে ক্যাশ কমছে, ক্যাশ ক্রেডিট। আর ইউটিলিটি বিল ইজ এক্সপেন্স। তোমরা একটা জিনিস অনেকে হয়তো বুঝো না, ইউটিলিটি বিলটা মানে কি। ইউটিলিটি বিল মানে হচ্ছে তোমার এই যে গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াসা বিল, এগুলোকে বলা হয় ইউটিলিটি বিল। পারচেস $70 ফুয়েল অন অ্যাকাউন্ট, আবার পারচেস করছে ফুয়েল, তাহলে ফুয়েল বাড়ছে, ফুয়েল ডেবিট, দ্যাট মিনস সাপ্লাইজ ডেবিট। অন অ্যাকাউন্ট বকেয়া, পরে পে করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। Completed delivery job, receive the customer promise to pay amount due 100, তো কাস্টমারকে সার্ভিস দিচ্ছে, টাকা পায় নাই, তাহলে রেভিনিউ ক্রেডিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। পেড ক্যাশ টু ক্রেডিটর, ক্যাশ পে করছে ক্রেডিটর, যে আমার থেকে পাবে, এটা হতে পারে ব্যাংক, তাহলে ক্যাশ চলে গেছে, ক্যাশ ক্রেডিট। আর যেহেতু আমি আমার থেকে পাওনাদারকে সুদ করছি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টস পেবল কমে যাবে, তাহলে অ্যাকাউন্টস পেবল ডেবিট। স্যার এখানে আমি ক্রেডিট থেকে তো 40 টাকা খরচ করছিলাম, কিন্তু ওকে আমি দিয়ে দিচ্ছি 200 টাকা। না, এটা তো আমরা এটা 1 সেপ্টেম্বর মাসে এটা করতে, অথবা এটা কোন একটা মাসেরটা, কিন্তু আচ্ছা, আমি এটা তো তার আগের মাসের আগে থেকে আমার ডিউ থাকতে পারে না, স্যার। তাই। স্যার আমি এখানে কয়েকটা ম্যাথ করছি, কিন্তু আমি এখন বুঝতেছি যে ভুল হয়েছে, কিন্তু স্যার আমার ম্যাথ মিলে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি লেগেছি না। জি স্যার, আমি আপনার কাছে সাবমিট করে ফেলছি। আচ্ছা, সমস্যা না, আমি প্রসিডিউর ঠিক থাকলে আমি মার্কিং করে দিচ্ছি, তুমি ভুল বুঝতে পেরে তুমি পরবর্তী যেগুলো কারেকশন করবা সেটা, হ্যাঁ, ঠিক আছে। পেইড 250 ফর রিপেয়ার দ্য ডেলিভারি ট্রাক, পে করছে ওই যে সে তার ট্রাকটাকে রিপেয়ার করার জন্য, আমার রিপেয়ার করার জন্য যেটা পে করে ওটাকে ফেরত পাওয়া যায়, পাওয়া যায় না, তাহলে এটা এক্সপেন্স, রিপেয়ার এক্সপেন্স ডেবিট। আর পে করছে ক্যাশ, ক্যাশ ক্রেডিট। পেইড অফিস ম্যানেজার স্যালারি এবং অফিস রেন্ট, অফিস স্যালারি এবং রেন্ট এক্সপেন্স, এগুলো ফেরত পাওয়া যায় না, তাহলে এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। উইথড্র $1900 পার্সোনাল ইউজ, উইথড্র করছে, তাহলে ক্যাশ কমে গেছে, ক্যাশ ক্রেডিট। আর উইথড্রটা হচ্ছে তোমার ওনার সিকিউরিটি পার্টের, তাহলে ওনার সিকিউরিটি কমে গেছে উইথড্র করার কারণে, উইথড্র ডেবিট। স্যার এন্ড নাম্বারটা কি বলছেন আরেকবার? এন্ড হচ্ছে পেইড ক্যাশ, ক্যাশ কমছে, ক্যাশ ক্রেডিট। আর ক্রেডিটর আমার কাছ থেকে যারা পাবে তাদের আমি দানা শোধ করছি, তো আমার অ্যাকাউন্টস পেয়েবল কমে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট। আচ্ছা আচ্ছা স্যার, এখানে হ্যাঁ। অনেকটা ম্যাথ পাইছিলাম যে মানে ফ্যামিলি ভ্যাকেশনের জন্য সে টাকাটা খরচ করছে, তাহলে স্যার এই টাকাটা কি এক্সপেন্সে যাবে নাকি স্যার না, উইথড্রতে যাবে? নো ট্রানজাকশন, নো ট্রানজাকশন, কারণ তোমার ফ্যামিলি খরচ করার জন্য আমি বিজনেস থেকে তোমাকে আমি কোনো কিছু দেবো না। Yes, sir. তাহলে এদিকে পার্সোনাল এক্সপেন্স ঠিক আছে, কিন্তু লেটজার করার সময়
যেটা ট্রায়াল ব্যালেন্স ইকুয়াল আসতেছে না। লেজারে তুমি লেজার করার সময় একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, সেটা হচ্ছে অনেকে ট্রানজাকশন, ধরো আমরা এখানে এইচ মনে করলাম, এইচ ট্রানজাকশনের টোটাল ভ্যালু কত, 1000। যদি এখানে 2-3টে ভ্যালু থাকে, যেমন ধরো নাম্বার 1, এটা এখানে 2টা ভ্যালু, তাই না? তাহলে এটা লেজারে একটা একটা যাচ্ছে কোথায়, তোমার ক্যাশে, একটা যাচ্ছে ট্রাকে, একটা যাচ্ছে ক্যাপিটালে। মনে রাখবা, যতটাই অ্যাকাউন্টে যাক না কেন, ডেবিট পার্ট এবং ক্রেডিট পার্ট টোটাল ভ্যালু সেম অবশ্যই আসবে। যেমন আমি এখানে ক্যাশ ডেবিটে গেল, ট্রাক ডেবিটে গেল, কত হইলো, ডেবিটে যেটা কত গেল 11,500, ক্যাপিটালে ক্রেডিটে গেলে কত 11,500, যদি সেম আসছে কিনা। ডেবিট কার্ডও 3,500 আর 8,000 মিললে 11,500 গেল, আর ক্যাপিটালতে 11,500 গেলই। লেজারে করার সময় যদি তুমি প্রত্যেকটা ট্রানজাকশনের দুই পাশ ডেবিট ক্রেডিট যদি সেম রাখতে পারো, তোমার ট্রায়াল মিলবেই। তাহলে তোমার ট্রায়াল মিলে না, মানে তোমার লেজারে ভুল আছে, তুমি লেজারটা পুরো প্রথম থেকে আবার রিচেক করো। স্যার এখানে কি ক্যাশ ডিপোজিট আর ট্রাক কি আলাদাভাবে লিখবো? অবশ্যই আলাদা, ক্যাশ আর ট্রাক কি সেম? ক্যাশ একটা পার্ট, অ্যাসেট পার্টে, ট্রাক হচ্ছে আরেকটা অ্যাসেট। আর যেটা ফিউল আছে ওটাও আলাদা লিখতে হবে। হ্যাঁ, ফুয়েল আলাদা। ফুয়েলটাকে তুমি সাপ্লাইসে লিখতে পারো, ফুয়েলটাকে সাপ্লাইস হিসেবে অনেক জায়গায় কাউন্ট করে। অফিস সাপ্লাই যেটা লিখি আমরা, ওখানে তুমি লিখতে পারবো। স্যার ফুয়েলটা এক্সপেন্স হয়ে যাবে না, কারণ ফুয়েলটা তো গাড়িতে আমি ফিউল রিফিল করে ফেলছি, এখন ওটা গাড়ি থেকে বাইর করে আবার বিক্রি করা তো যাবে না। না, ফুয়েল কিনছি, ফুয়েলটা গাড়ির জন্য কিনছি আমি, এটা গাড়িতে ধরো যে আজকে আমি গাড়িতে 50 লিটার তেল ঢুকাইলাম, আজকে হচ্ছে তোমার ডিসেম্বর 31 তারিখ, আজকে আমার মাস শেষ, বছর শেষ, আমার এই বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমি আজকে পোস্ট করে ফেলবো, ঠিক আছে? তো আমি ফুয়েলটা ঢুকানোর পরে আমি গাড়ি চালাই নাই আর। তাহলে আজকে আমি যখন 31 তারিখ পর্যন্ত আমার অ্যাসেট চিন্তা করব, আমার অ্যাসেট কি, গাড়িটাও আমার অ্যাসেট, গাড়ির মধ্যে যে আমার তেল আছে ওটা আমার অ্যাসেট। এটা হচ্ছে গাড়ি যদি আমি চালাই জানুয়ারি 1 তারিখ গিয়ে, এটা পরের বছরে গিয়ে কি হচ্ছে, এক্সপেন্স হচ্ছে। এই বছর তো আমি কি করি নাই, ফুয়েলটা আমি ইউজ করি নাই, তাই না? এটা তো আমার জন্য অ্যাসেট না। আমি চাইলে আমি এটা গাড়িটা তেল বের করে কি, গাড়ি থেকে ডিরেক্ট তেল বের করে বিক্রি করে ফেলতে, তুমি বলছো বিক্রি করা যাবে না কেন? এটা তো আমার অ্যাসেট, এটা আমি হিসেবে লিখে রাখবো যে আমার এত লিটার তেল আছে, ঠিক আছে? আর এখানে তুমি বলতেছো যে এখানে ধরো যে আমি তোমার মানে তর্কের খাতিরে মনে করলাম আর কি, যে সে ফুয়েল, এটা তো মোবিল ফুয়েল হতে পারে, অয়েল হতে পারে, তাই না? আর মোবিল অয়েলটা তো তোমার মানে গাড়ির মধ্যে ঢুকিয়ে কিনে না, এটা তো একটা বোতল কিনে রেখে দিলাম। ধরো আমি ফুল ওয়েল আমি 5টা কিনলাম 40 ডলার দিয়ে, আমি এবার যখন লাগে তখন মোবিল তো আর গাড়িতে প্রতিদিন দিতে হয় না, এটা তো একটা নির্দিষ্ট কিলোমিটার চলার পর দিতে হয়, আমি রাখলাম, এটা আমার আছে। ক্লিয়ার? এখন বলেন আপনাদের আর কার কি কোয়ারি আছে? স্যার আমরা যখন স্যার ডেট গুলো লিখি, ডেটের উপর যদি স্যার গোল্লা দিয়ে রাখি, সমস্যা হবে লেজারের মধ্যে? কারণ ডেট গুলোর সংখ্যা আমার টাকাগুলোর সংখ্যা, তখন একটা সমস্যা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, তুমি আলাদা লিখতে পারো। স্যার এখানে কোশ্চেন নেই, কিন্তু ট্রানজাকশন অ্যানালাইসিস নিয়ে একটা কোশ্চেন আছে। হ্যালো হ্যালো স্যার। হ্যাঁ বলেন। স্যার ট্রানজাকশন অ্যানালাইসিস নিয়ে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার ওখানে আপনি কতগুলো দিয়েছেন যে ওখানে গত মাসের একটা অ্যামাউন্ট দিয়ে, মানে একটা কি বলতাম, ট্রানজাকশন অ্যানালাইসিস দিয়ে দেওয়া থাকতো, ওটার পরেরটার সাথে অ্যাড করতে হইতো। তো ওখানে আগে থেকে একটা ক্যাপিটাল ছিল, এখন কি ওনার সিকিউরিটি যেটা স্টেটমেন্ট বাইর করি সেখানে কি প্রিভিয়াস ক্যাপিটালে আগেরটা লিখবো? আচ্ছা, তুমি এই টাইপের ম্যাথের কথা বলতেছো না? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে প্রিভিয়াস ক্যাপিটাল। আর ম্যাথ করার সময় তুমি প্রথমে এই 2টা লাইন লিখে ফেলতে হবে, তারপরে হচ্ছে তুমি বাকি কাজগুলো করতে হবে, এবং এগুলো নিচে যখন তুমি ব্যালেন্স বের করবে তখন এগুলো অবশ্যই সাথে অ্যাড করতে হবে, ঠিক আছে? এটা যখন দেওয়া আছে তার মানে এটা এখন আমাকে এটা কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। কিন্তু যদি দেওয়া না থাকতো তাহলে আমি শুধু এই মাসটা করলে হয়ে যেত।
ক্লিয়ার? জি স্যার এটা বুঝছি। আর কার কোনো কোয়ারি আছে কিনা? যেটা দেওয়া আছে যে ট্রানজাকশন অ্যানালাইসিস এর প্রথম দিকে লিখে দিব হ্যাঁ, প্রথম লাইনে লিখে দিবে এটা। প্রথম লাইনেই। হ্যাঁ, প্রথম লাইনে ব্যালেন্স, এখানে যেভাবে লেখা আছে ব্যালেন্স দিয়ে প্রথম লাইনে ব্যালেন্স দিয়ে লিখতে পারে, পরের লাইন থেকে তুমি এ বি সি শুরু করলা। বলেন তার কোনো কোয়ারি? স্যার মানে ছোট ছোট জিনিস ভুল হওয়ার কারণে যদি ট্রানজাকশনটা মিলেও যায় সেটা কি ফুলটা কাটিয়ে দিবেন আপনি? ইটস ডিপেন্ডস অন এক্সামিনার মুড। মুড ভালো থাকলে পার্সেন্ট মার্কিং করে দিতে পারে, আর যদি দেখা যায় মুড খারাপ, তুমি এই জন্য সবসময় দোয়া করবা যাতে তোমার স্কিপ চেক করার সময় এক্সামিনারের মুড ভালো থাকে। হ্যাঁ স্যার, ওই যে কিছুক্ষণ আগে আপনি 2.5 এর ম্যাথ যেটা করাইছেন একটু বুঝে দিয়েছেন, হ্যাঁ, ওইটা আমি করছি কিন্তু ওখানে আমি সামান্য একটু ভিন্ন করছি যেটা যেন মিলছে ম্যাথটা। যেমন হচ্ছে ফুয়েল কিনছে বি নম্বরে, আমি ওটা ক্যাশে দিয়ে দিছি, মানে আমি ক্রেডিট কার্ড দিয়ে কিনছি ওটা খেয়াল করে নেই, ওইটা অ্যাকাউন্টস পেয়েবলে যাবে যে ওটা খেয়াল করে নেই। আচ্ছা। এখানে এই ম্যাথগুলোর ক্ষেত্রে ব্যালেন্স মিলছে কিনা এক্সামিনার ওটা চেক করো না, এক্সামিনার প্রত্যেকটা লাইন ব্যালেন্স চেক। এই জন্য তুমি উপরে কোনো দিকে ভুল করে নিচে তোমার বন্ধু থেকে নিয়ে মিলিয়ে দিবা, এটা সুযোগ নেই আর কি। এই জন্য আহ, দেখা যাক, তুমি চেষ্টা করতে থাকো, তোমার চেষ্টার সাথে ভালোভাবে চেষ্টা করো, তাহলে নিশ্চয়ই একটা ভালো মার্কস পাবা। আচ্ছা, আমি তাহলে একটু অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিচ্ছি, তোমরা চ্যাট বক্সে তোমাদের আইডি গুলো লিখে দাও। চ্যাট বক্সে যারা দাও না তারা দিয়ে দাও, তোমরা এখানে 24 জন কেন, প্রেজেন্ট কিছু 30 জন।